হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্সের রিভিশন সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অধ্যায় ফিজিক্স সেকেন্ড পেপারের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটা অনেকের কাছেই বেশ ইজি একটা চ্যাপ্টার, আবার অনেকের কাছেও মনে হতে পারে যে এখানে অনেক বেশি টপিক। আসলে এখানে কোনো কিছুই না, সব কিছুই অনেক সোজা। আহ, আমরা এই ভিডিওতে সব সূত্র, এই চ্যাপ্টারে যত সূত্র আছে সব সূত্র অনেক সুন্দর করে আলোচনা করে দিছি, এবং যত খ নাম্বার এই চ্যাপ্টারে বিভিন্ন বোর্ডে আসছে বিগত বছরগুলোতে সবগুলো আমরা সমাধান করে দিছি। তো আমরা আজকের ভিডিও শুরু করতেছি। ওকে, তো আমাদের এই ভিডিওতে একদম আমাদের প্রথম কথা বোরের পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেল তোমরা জানো, কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, তার চারিদিকে থাকবে ইলেকট্রন। আমরা একদম প্রথম কথা বোর যেটা বলছে সেটা হলো যে বৃত্তাকার কক্ষপথ হবে। বৃত্তাকার ওয়ার্ডটা সে উল্লেখ করছিল, হ্যাঁ, বৃত্তাকার কক্ষপথ হবে, এবং এগুলোকে আমরা n = 1 2 3 বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করব। 2 নম্বর কথা সে যেটা বলছিল, ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা হবে mvr = nh/2π, যেখানে n হবে এই সংখ্যাগুলা। তারপরে 3 নম্বর কথা সে যেটা বলছিল E = h nu, এই সূত্র থেকে আমি ইলেকট্রনের যখন বিভিন্ন শক্তি স্তরের ভিতরে জাম্প করবে তখন তাদের গৃহীত বা বর্জিত যে শক্তি আছে সেই শক্তিটা আমরা এখান থেকে বের করতে পারবো, এবং এখান থেকে ইলেকট্রনের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারি। সরি, ইলেকট্রনের না, ইলেকট্রন জাম্প করার ফলে যে তরঙ্গটা তৈরি হবে, যে আলোক তরঙ্গটা তৈরি হবে, যে রেডিয়েশনটা তৈরি হবে, সেটার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এখানে আরো কিছু কথাবার্তা আছে। ইলেকট্রন যখন এখানে ঘুরে, আমি যদি এটার চার্জকে যদি ধরি, এটার চার্জকেও যদি ধরি, বুঝছো, চার্জকেও যদি ধরি, তাহলে তাদের মধ্যে একটা কুলম্ব বল কাজ করে, তাই না? কুলম্ব বল কাজ করে, আমি Fe লিখতেছি, ইলেকট্রিক ফোর্স 1/4πε0 ই ই ডিভাইডেড বাই এটার যে ব্যাসার্ধ আর, হ্যাঁ, এই আর স্কোয়ার। এবং এই যে বলটা আছে এই বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, mv²/r। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, এগুলা বিভিন্ন জায়গায় লাগতেই পারে, বুঝছো। কেন্দ্রমুখী বলও বের করতে বলতে পারে, এই বলটাও বের করতে বলতে পারে। তো এইসব জায়গা থেকে তুমি যদি হিসাব করো, তুমি ইলেকট্রনের বেগ পেয়ে যাবা E/4πε0mr। হ্যাঁ, এমন একটা সূত্র আসবে, ইলেকট্রনের বেগের একদম প্রথম সূত্র। তারপরে আমরা বলতেছি, এখান থেকে আরো বিভিন্ন কাপঝাপ করার পরে, আমরা তো এখানে পুরো ডিটেলস দেখাবো না, ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ, হ্যাঁ, তম কক্ষপথের ব্যাসার্ধ, এটা হবে n²h² ডিভাইডেড বাই πme²। ঠিক আছে, এইটা। তো এই হলো তোমার ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের সূত্র। এটা একটু কষ্ট করে হলেও মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। এবং বোর পরমাণু মডেল কাজ করে শুধুমাত্র কাদের জন্য? শুধুমাত্র কাজ করে হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক যে অ্যাটমগুলো আছে, বুঝছো। হাইড্রোজেন লাইক বলতে কারা? হাইড্রোজেন লাইক বলতে আমরা বুঝাইতেছি 1s1 এরকম বিন্যাস যাদের আছে। 1s1 বিন্যাস হাইড্রোজেন ছাড়া আর কার থাকতে পারে? এক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু, যেমন হিলিয়াম প্লাস হতে পারে একটা ইলেকট্রন, লিথিয়াম 2+ হইতে পারে একটা ইলেকট্রন। তো এদের ক্ষেত্রেও কিন্তু বোরের মডেল কাজ করবে, হিলিয়াম প্লাস এবং লিথিয়াম 2+। তো এদের ক্ষেত্রে কিন্তু জেড থাকে, হিলিয়ামের Z2 আর লিথিয়ামের Z = 3। জেড হলো পারমাণবিক সংখ্যা, তো ওইসব ক্ষেত্রে কিন্তু এখানে একটা জেড আছে, এটা খেয়াল রেখো। বুঝা গেছে, এখানে একটা জেড আছে। অন্য সময় Z = সবসময় 1, হ্যাঁ, =1। ওকে, আমরা এখানে যদি সব মান বসায় দেই, সব মান যদি এখানে বসায় দেওয়া হয়, তাহলে এখানে তুমি আর এন পাবা 0.53 ইন্টু n²/z। বুঝছো, এটা একটা শর্টকাট সূত্র, এটা অ্যাংস্ট্রমে তোমাকে সরাসরি রেজাল্ট দিবে। এই এত কনস্ট্যান্ট, এখানে এন আর জেড বাদে বাকি যত কনস্ট্যান্ট আছে সব কনস্ট্যান্টের মান বসায় এই কনস্ট্যান্টটা বানানো হয়েছে, বুঝছো। তো এটা হলো ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, এটা নিয়ে আমাদের আর কোনো প্যারা নেই। এবার আমরা যেতেছি ইলেকট্রনের শক্তিতে, ইলেকট্রনের শক্তির রাশিমালা। এখন শক্তি হিসেবে, শক্তি বলতে এখানে 2 ধরনের শক্তি থাকবে, ইকে এবং ইপি। ওকে, আমরা টোটাল শক্তিটাকে বলতেছি ই টোটাল, হ্যাঁ। তো তম কক্ষপথের শক্তি, তম কক্ষপথের মোট শক্তি, হ্যাঁ, মোট শক্তি। তো মোট শক্তিটা হবে তোমার -me⁴ ডিভাইডেড বাই 8n²
এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এই হলো তোমার ইলেকট্রনের শক্তির সূত্র। এবং এইখানে একটা জেড স্কোয়ার থাকবে যদি অন্য কোনো পরমাণু হয় হাইড্রোজেন বাদে। ওকে, হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণু হয়। এখানে একটা জিনিস খেয়াল করা যায় যে আর ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। আর এখানে একটা জিনিস খেয়াল করা যায় যে ই এন ইজ প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার। এখান থেকে আমরা একটা ধারণা পাই যে এন যত বড় হবে ই এন তত ছোট হবে, তাই কি? ছোট ছোট হবে। ওকে, এই সংখ্যাটা ছোট হবে, কিন্তু সামনে একটা মাইনাস আছে, বুঝছো? মাইনাসের কারণে মাইনাসের পরে যত ছোট সংখ্যা তুমি দিবা ওইটা আসলে তত বড় হয়ে যাইতেছে। তাই এই দূরবর্তী কক্ষপথে কিন্তু ইলেকট্রনের শক্তি বাড়তে থাকে। এখানে যদি প্লাস হয়, এটা যদি E1 বলো, এটা যদি তুমি E2 বলো, এই কক্ষপথের শক্তি, এটাকে যদি E3 বলো, আস্তে আস্তে এই মানগুলা বাড়তে থাকে ইলেকট্রনের যে শক্তিটা সেটা। ওকে, ঠিক আছে। এটা তো এখানেও তুমি যদি সব ভ্যালু বসায় দাও তাহলে এখান থেকে EN তুমি পাবা -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার, সাথে একটা জেড স্কোয়ার থাকলো। ওকে, তুমি জেড স্কোয়ার ছাড়াও চাইলে মুখস্থ করতে পারো, কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায়, বুঝছো? পরীক্ষায় লিথিয়ামের জন্য অঙ্ক আসতেই পারে। ঠিক আছে, ওকে। তো এটা হলো আমাদের শর্টকাট সূত্র, এটা আমাদের মনে রাখলেই চলবে। ওকে, তো এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে ইভিতে অ্যান্সার আসবে, আর এখানে তোমার কিন্তু জুলে অ্যান্সার আসবে। হ্যাঁ, কনভার্সন করে তারপরে জিনিসটা, এই 13.6 সংখ্যাটা তারপরে আসছে। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে আমরা একটা কথা বলি, ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে জাম্প করে তখন তাদের যে শক্তির তারতম্যটা হয়, বুঝছো? ইলেকট্রনের যদি আমরা জাম্পিং জিনিসটা খেয়াল করি, যে তোমার এটা হলো প্রোটন, এটা হলো 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এটা 3 নম্বর শক্তি স্তর। ঠিক আছে, 3 নম্বর শক্তি স্তর। তো ধরো ইলেকট্রন 3 এবং 1 এর মধ্যে ধাপান্তরিত হইতেছে, বুঝছো? 1 থেকে 3-এ যাবে বা 3 থেকে 1-এ যাবে, তখন 1 থেকে 3-এ যাক অথবা 3 থেকে 1-এ আসুক, কোনো সমস্যা নেই। 1 নম্বর শক্তি স্তরের শক্তিকে E1 ধরতেছি আর এটাকে E2 ধরতেছি, বুঝছো? বড় শক্তি স্তরটাকে আমরা সব E2 ধরি আর ছোটটাকে E1 ধরি। তাইলে এখানে কতটুকু শক্তির আদান প্রদান হবে, কতটুকু শক্তি সে ছাড়বে অথবা কতটুকু শক্তি এখানে দিতে হবে, সেটা হবে এই দুইটা কক্ষপথের শক্তির যে পার্থক্য সেটা, তাই না? তো আমরা E1-কে লিখবো ওই যে -me⁴ 8n² h² সেলুন নট স্কোয়ার n1। হ্যাঁ, n1 n1 = 1 আর n2 = 3। আমরা ওই হিসাবে করতেছি, আমরা জেড ছাড়াই, আচ্ছা না, জেড ছাড়া না করি, এখানে হলো জেড স্কোয়ার। E2, E2টা কি হবে? আমরা যে একটু আগে সূত্র বলছি -me⁴ 8n² দিয়ে হবে, তাই না? h²ε0² আর এখানে জেড স্কোয়ার। তাহলে ইলেকট্রন যদি এই দুইটা শক্তি স্তরের মধ্যে কাপঝাপ করে তাহলে যে শক্তির তারতম্যটা হবে, আমরা বলতেছিলাম কি শক্তি E1 এর চেয়ে E2 বেশি, তো E2 - E1 আমরা বলবো। এই E2 - E1 এইখান থেকে আমাদের হিসাবটা আসবে। তো আমি এখানে একবারে মান বসায় কমন নিয়ে ফেলতেছি। হ্যাঁ, 8 কি বলে me⁴ 8h² ε0² 1/n1² - 1/n2²। ঠিক আছে, এটা হলো তোমার শক্তির পার্থক্যের সূত্র। এটাকে সূত্র হিসেবে চাইলে মনে রাখতে পারো, নাও রাখতে পারো, এইভাবে বানায়াও নিতে পারো। ঠিক আছে, এটা হলো শক্তির পার্থক্যের সূত্র, সাথে একটা যে জেড স্কোয়ার আছে যদি অন্য কোনো বলে, পরমাণু বলে। এখন এখান থেকে তুমি চাইলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারো। ডেল ই হইতেছে hc/λ। হ্যাঁ, এখানে যা আছে তাই। এখান থেকে তুমি 1/λ হিসেবে লিখতে পারো me⁴ ডিভাইডেড বাই 8h³ c ε0²। ঠিক আছে, 1/n1² - 1/n2²। আর সাথে আমরা হচ্ছে এখানে একটা জেড দিব। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সূত্র। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সূত্র। তো এগুলা সূত্র মনে রাখতে পারো, আমি যেভাবে জিনিসটা ফরমেশন করলাম ওইভাবেও করতে পারো। এর জন্য তোমাকে জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে। এটা মনে রাখলেই তুমি এইভাবে জিনিসটা বানিয়ে নিতে পারবে। আর আমি আবারও বলতেছি, N1 থেকে N2-তে যাক বা N2 থেকে N1-এ আসুক, যেটাই হোক না কেন সূত্র সবসময় এইটাই হবে। তুমি E2 - E1-ই লিখবা, বুঝা গেছে? আর N1 হবে ছোটটা, ছোট কক্ষপথ যেটা, আর N2 হবে বড় কক্ষপথ যেটা, সেইটা। বুঝছো? মানে বেশি সংখ্যা যেটা, যেই দুটার মধ্যে ধাপান্তরিত হইতেছে
তাদের মধ্যে ছোটটা আমরা N1 বলবো আর বড়টাকে আমরা N2 বলবো। ঠিক আছে? এই এখন ধরো তোমার, আচ্ছা হ্যাঁ, এইসব জায়গা থেকে আমরা আরো কিছু ছোটখাটো জিনিসপত্র বের করে আনতে পারি, যে n=1 হইলে z= ধরো 1। তো এইসব ইয়ে থেকে তোমার আর এন চলে আসবে 0.53 অ্যাংস্ট্রম। এটা হলো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1। হ্যাঁ, R1 হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তারপরে এই যে এইখানে যদি তুমি Z1N1 বলো, তাহলে এইখান থেকে E1 চলে আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এগুলো এমসিকিউতে লাগতে পারে। এটা হলো হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। এটাকে বলা হয় ভূমি স্তরের শক্তি, প্রথম কক্ষপথের শক্তি, সরি, ভূমি স্তরের শক্তি। ওকে, আচ্ছা। এবং এখান থেকে যে এনার্জিটা বের হইতেছে সেটা আমরা এভাবে বের করবো, এভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। যদি কম্পাঙ্ক চায় তাহলে তুমি পরে এফ বের করতে পারবে, তাই না? H=E=hf, এই হিসাব থেকে ই বের করে পরে এফ, অথবা ল্যামডা বের করে পরে এফ বের করা যাবে। ওকে, আচ্ছা, এই গেল আমাদের এইসব কথাবার্তা। এখন এখানে আরো অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, যে এখান থেকে যে ফোটনটা বের হয়েছে ওই ফোটনটা পরে অন্য কোনো পরমাণুকে আঘাত করছে, তো এইসব জিনিস করা যাবে কিনা, ওইগুলোর জন্য আমাদের ওই যে ভর ত্রুটি ওইসব পার্টগুলো একটু পড়তে হবে। আর এখানে আমরা একটু আরেকটা ব্যাপার বলতেছি। আরেকটা ব্যাপার কি, এইসব পদ্ধতিতে কিন্তু আমরা আয়নীকরণ শক্তি বের করতে পারি, বুঝছো? এইসব পদ্ধতিতে আমরা আয়নীকরণ শক্তি বের করতে পারি। আয়নীকরণ শক্তি বের করার জন্য কি জিনিসটা ছিল, অসীমে নিয়ে যেতে হবে। তাই N1 যেখানে আছে সেটা, ইলেকট্রনটা যেখানে আছে সেটা N1 হবে সাধারণত হাইড্রোজেনের জন্য। বুঝা গেছে? হাইড্রোজেনের জন্য 1 হবে। আর N2 বসাই দিবা এসব সূত্রে, তাহলেই তোমার আয়নীকরণ শক্তি বের হয়ে যাবে। তুমি যে শক্তিটা পাবা ওই শক্তিটাই হবে ই আয়োনাইজেশন। বুঝা গেছে? এবং এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার এরকম বলতে পারে যে ধরো এখানে একটা শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এখন কি হয়েছে, বাইরে থেকে একটা শক্তি আসতেছে, বাইরে থেকে একটা ধরো ফোটন আসতেছে, এটাকে আঘাত করবে। ঠিক আছে? আর এটা ধরো হাইড্রোজেন পরমাণু, এটা ধরো হাইড্রোজেন পরমাণু। তো কোশ্চেন বলতে পারে H+ ফর্ম হবে কি না, মানে H+ তৈরি হবে কি না। এখানে আমরা কি করব, ফোটনের যে শক্তিটা আছে ওই শক্তিটা বের করব। বুঝছো? ফোটনের শক্তি E=hν, এটা বের করবা। ঠিক আছে? অথবা hc/λ দিয়ে এটা বের করবা। আর এখানে H+ ফর্ম করার জন্য কতটুকু শক্তি লাগে সেটা বের করবা। এটা ধরো 1 নম্বর শক্তি স্তরে ছিল। আর H+ ফর্ম করার জন্য এটাকে নিয়ে যেতে হবে কোথায়, অসীম দূরত্বে, মানে ইলেকট্রনটাকে তো এখান থেকে দূরে নিয়ে যেতে হবে। ঠিক আছে? কোথায় নিয়ে যাব, N2 অসীমে আমরা নিয়ে যাব। তো আমরা এই চেঞ্জগুলো যদি সূত্রে করে দিই, ∆E আমরা যে সূত্রটা লিখলাম ওইখানে N1 আর N2 অসীম বসাই দিলে এই যে শক্তিটা আসলো এবং এই যে শক্তিটা এখানে ফোটনের আছে, এই দুটো শক্তির মধ্যে কম্প্যারিজন করব। বুঝছো? ঠিক আছে? যদি ফোটনের শক্তি এই এই H+ ফরমেশনের শক্তির চেয়ে বেশি হয় তাহলে H+ ফরমেশন হবে, আর যদি না কম হয় তাহলে হবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই সাইডটা পুরোপুরি শেষ। ঠিক আছে? আমরা যাইতেছি আমাদের নেক্সট পার্টে। নেক্সট পার্ট হইতেছে নিউক্লিয়াসের গঠন। ওকে, এখানে বিভিন্ন টডেল আছে, আমরা ওই দিকে যাইতেছি না, আমরা একটু নিউক্লিয়াসের ব্যাসার্ধটা মাপতে চাই। বুঝছো? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ সেটা R=R0 a⁻³ এটা মনে রাখতে হবে। ঠিক আছে? হোয়াট ইজ R0? R0 একটা কনস্ট্যান্ট যেটার মান 1.3 10⁻⁻15 মিটার। হ্যাঁ, খেয়াল রেখো, এটা R0 একটা কনস্ট্যান্ট যেটার মান এত। আর এতে হলো পরমাণুর ভর সংখ্যা। বুঝছো? ম্যাস নাম্বার বা ভর সংখ্যা এটা। ওকে, তো এইভাবে তুমি যে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে পারো। বুঝছো? যে কোনো নিউক্লিয়াসের তোমার শুধু কি জানতে হবে, ভর সংখ্যা জানতে হবে, আর কিছুই না। R0 তো কনস্ট্যান্ট। বুঝছো? তোমাকে যদি এখন কেউ হঠাৎ করে বলে কার্বন পরমাণুর ব্যাসার্ধ বের করো, কার্বনের আবার আইসোটোপ আছে, ধরো কার্বন 12 তোমাকে উল্লেখ করে দিবে। ঠিক আছে? তাহলে তুমি জাস্ট এখানে
এ এর মান 12 বসাবা, আর কিছুই না। আর নটের মান তো কনস্ট্যান্ট, আর এর মান 12 বসাইলে যেটা আসে ওইটাই। বুঝা গেছে? আর নিউক্লিয়াসের ঘনত্ব, আচ্ছা এটা খ নাম্বারের পরে আছে কিনা দেখি। সব নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু সমান থাকে, বুঝছো? ওইটা কিভাবে হয় এটা আমরা এইখান থেকে ব্যাখ্যা করতেছি। তো নিউক্লিয়াসের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হবে m/v। ঠিক আছে, নিউক্লিয়াসের ভরটা কত হবে বলো দেখি। নিউক্লিয়াসের ভর, আমাদের নিউক্লিয়াস কি দ্বারা তৈরি হয়? নিউক্লিয়াসের ভিতরে থাকে ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন, তাই না? প্রোটন এবং নিউট্রন, তো এদেরকে নিউক্লিয়ন বলে, বুঝছো? এগুলোকে নিউক্লিয়ন বলে। তো একটা নিউক্লিয়নের ভর অ্যাভারেজে, হ্যাঁ, একটা নিউক্লিয়নের ভর অ্যাভারেজে 1.67 বা 66 ইন্টু 10⁻⁻27 কেজি, এই পরিমাণ হয়ে থাকে সাধারণত। হ্যাঁ, তোমরা জানো প্রোটনের ভর 1.673 আর নিউট্রনের ভর 1.675, আমরা দুইটা অ্যাভারেজে 1.67 ধরলাম। ঠিক আছে, একটা নিউক্লিয়নের ভর, নিউক্লিয়ন মানে প্রোটন এবং নিউট্রন দুইটাই, নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে ওদের সবগুলোকে আমরা নিউক্লিয়ন বলতে পারি। ঠিক আছে, এটা প্রোটনের এবং নিউট্রনের দুইটারই ভর এত। ওকে, এখন ভর সংখ্যা যদি এ হয়ে থাকে তাহলে এমটা কি হবে? এই এ ইন্টু এই নাম্বারটা না, বুঝো? কারণ কতগুলো কণা আছে ভিতরে সেটাই তো ভর সংখ্যা এ, আর প্রত্যেকটা কণার ভর এত, তাহলে এটা হবে মোট ভর। আর আয়তনটা আমরা কি বলবো? 4/3 πr কিউব, তাই না? 4/3 πr কিউব। নিউক্লিয়াসকে যদি আমি আর ব্যাসার্ধের একটা গোলক ধরি, ওকে, 4/3 πr কিউব। এখন আর জিনিসটা হলো আবার এই যে এইটা, বুঝছো? r0 a⁻1/3 এইটার কিউব। এর ফলে জিনিসটা যেটা আসতেছে a ইন্টু 1.67 10⁻⁻27, এখানে 4/3 পাই ইন্টু r0 কিউব ইন্টু এ আসে, এই দুইটা কাটাকাটি করে এ আসে। তো এখান থেকে আমরা এ কেটে দিব, এ কেটে দিলে এখানে বাকি সব এখন যা আছে সবই কনস্ট্যান্ট। আর0-এর মানটা বসাবা, এখান থেকে বসাইলে তুমি নিউক্লিয়াসের একটা ঘনত্ব পাবা, বুঝছো? এখান থেকে যেটা পাবো আমরা সেটা হলো নিউক্লিয়াসের গড় ঘনত্ব, যেটা প্রত্যেকটা নিউক্লিয়াসের ক্ষেত্রে সমান হয়। এখন কেন সমান হয় প্রত্যেক নিউক্লিয়াসের ক্ষেত্রে? কেননা এই এটা কাটা যাইতেছে, বুঝছো? এর কোনো ইফেক্ট এখানে নাই। ভর সংখ্যা যেমন কার্বনের ভর সংখ্যা একটা, ইউরেনিয়ামের ভর সংখ্যা আরেকটা, তাই না? তো ভর সংখ্যায় যদি কাটা যায় তাহলে তো এখানে সব ক্ষেত্রেই খালি এই সংখ্যাগুলোই বাকি থাকবে যে কোনো নিউক্লিয়াসের হিসাবে, তাই যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, ওকে, আমাদের এই পার্টটাও শেষ। আমরা যাইতেছি এখন নিউক্লিয়াসের বন্ধন শক্তিতে, বুঝছো? নিউক্লিয়াসের বন্ধন শক্তি, এবং ওইখান থেকে আমরা তেজস্ক্রিয়তা এবং ভর ত্রুটির কথাবার্তায় আসবো। ঠিক আছে, তো প্রথমে আমাদের তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা কিভাবে লেখে? ক্রিয়তা। আচ্ছা, আমরা তো অত ডিটেলসে যাইতে পারবো না। তেজস্ক্রিয়তা হচ্ছে যে কোনো একটা পরমাণু থেকে যদি অটোমেটিক্যালি আলফা বিটা গামা রশ্মি বের হইতে থাকে, এই জিনিসটাকে আমরা রেডিয়েশন বলি, এবং এই জিনিসটাকে আমরা বাংলায় বলতেছি আর কি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক, এসআই একক হইতেছে বেকেরেল, বুঝছো? তেজস্ক্রিয়তার এসআই একক বেকেরেল, এবং আগে একটা একক ইউজ হইতো সিজিএস একক, যেটা কিনা হয়তো কুড়ি। হ্যাঁ, কুড়ি সিআই দিয়ে প্রকাশ করে। বেকেরেল মানে হলো ডিকে পার সেকেন্ড, পার সেকেন্ডে কতগুলা ক্ষয় বা ভাঙন ঘটে। ঠিক আছে, কতগুলা ক্ষয় বা ভাঙন ঘটে। এখন ক্ষয় বা ভাঙন বলতে এখানে আমরা কি বুঝাইতেছি? দেখো, যদি একটা পরমাণু থাকে, এইটা যদি একটা আলফা কণা বের করে দেয় তখন এটা কিন্তু অন্য কোনো কিছুতে পরিণত হবে। এটা যদি এক্স থাকে এটা কিন্তু এখানে ওয়াই হয়ে যাবে। এটা যদি আবার একটা বিটা কণা বের করে দেয় দেখা যাবে এটা জেড হয়ে গেছে, বুঝছো? তো ভাঙন মানে আমরা এই চেঞ্জটাকে বুঝাইতেছি, ভাঙন মানে আমরা এই চেঞ্জটাকে বুঝাইতেছি যে এই চেঞ্জটা ঘটে। তো 1 সেকেন্ডে একটা যদি চেঞ্জ ঘটে তাহলে আমরা এটাকে 1 বেকেরেল বলি, বুঝছো? 1 বেকেরেল বলি। ওকে, তো বেকেরেল কিন্তু একক, এটা একটু মনে রাখো, বুঝছো? বেকেরেল যে তোমার ইসের একক। এখন 20 বেকেরেলের মধ্যে সম্পর্ক কি? 1 কুড়ি হইতেছে 3.7 10⁻10 বেকেরেল,
বেকারেল একজন বিজ্ঞানীর নাম, এবং তোমরা জানো হয়তো অনেকে এই নামে একটা মৌল আছে বেকারেলিয়াম। 10^10 ডিকে পার সেকেন্ড। এই হলো কুড়ির সাথে বেকারেলের সম্পর্ক। ঠিক আছে, একটু মনে রাখতে হবে, অত একটা লাগে না এটা, তবে দরকারি। ঠিক আছে, এখন আমরা একটু আলফা কণা বিটা রশ্মির যে বৈশিষ্ট্য আছে সেইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখো, খুব সোজা কথা। ফার্স্টে আমরা আলফা কণা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আলফা কণা জিনিসটা কি? তুমি যদি এটা মনে রাখো যে আলফা কণা হলো ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস 2 4। এই 2 হলো প্রোটন সংখ্যা আর এই 4 হলো ভর সংখ্যা। ডি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই জিনিসটা মনে রাখলেই তুমি আলফা কণার বাকি অনেক বৈশিষ্ট্য করতে পারবা, বলে দিতে পারবা। কিভাবে? আলফা কণার তাইলে তুমি বলো ভর কত হবে। আলফা কণার এখানে কি চারটা পদার্থ, চারটা কণা আছে না, চারটা, তাই 4 AMU হবে। বুঝছো? আর 1 AMU মানে কত? 1 AMU মানে হলো 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, এটা হলো 1 AMU এর কেজিতে কনভার্সন। তাহলে তুমি এখান থেকে এটাকে কেজিতেও কনভার্ট করতে পারবা। তাহলে একটা আলফা কণার ভর কত আমরা জেনে ফেললাম। একটা আলফা কণার চার্জ কত হবে? দেখা যাইতেছে কি এখানে +2। +2 মানে কি? দুইটা ইলেকট্রন, তাই না? +2 E। ঠিক আছে, +2 E, আর ই মানে 1.6 10⁻⁻19 কুলম্ব। এখান থেকে তুমি বলবা 3.2 10⁻⁻19 কুলম্ব। এই হলো একটা আলফা কণার চার্জ। এগুলো কিন্তু মুখস্থ না, এগুলো তুমি এই এই সংকেতটা থেকেই সবকিছু বের করতে পারো। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট কথা, এটা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা দ্বারাই বিক্ষিপ্ত হবে, দ্বারা বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, বিক্ষিপ্ত হবে, কেননা এর চার্জ আছে। চার্জিত কণা, তুমি যদি এখন এখানে একটা পজিটিভ প্লেট থাকে, নেগেটিভ প্লেট থাকে, তুমি যদি এর ভিতরে এখন একটা চার্জ করা পজিটিভ পার্টিকেল ভিতরে ঢিল মারো, তাহলে এটা অবশ্যই এই দিকে এই দিকে চলে আসবে, মাইনাসের আকর্ষণে আর প্লাসের বিকর্ষণে। বুঝছো? তো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা এটা প্রভাবিত হবে। বিটা কণা, বিটা কণা হইতেছে তোমার জাস্ট ইলেকট্রন, আর কিছুই না, জাস্ট ইলেকট্রন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কিন্তু বের হবে, নিউক্লিয়াস থেকে আসবে। নিউক্লিয়াস থেকে আসবে বলতে কি বলতে চাইতেছি, মানে নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকে না, তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কিভাবে আসবে? বুঝছো, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিটা ক্ষয় ব্যাখ্যা করো। তো বিটা ক্ষয়ের ক্ষেত্রে এটা একটা নিউক্লিয় ঘটনা, এটা এইটা ব্যাখ্যা করো, একটা নিউক্লিয় ঘটনা। তো বিটা ক্ষয়ের ক্ষেত্রে আমরা জিনিসটা এইভাবে বলবো যে একটা নিউক্লিয়াস এর ভিতরে নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। বুঝছো? তো এমন হতে পারে যে নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি করছে। বুঝছো, এটা হয়, হ্যাঁ এটা হয়। তোমরা জানো হয়তো, অনেকে না জানলে জেনে রাখো, নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হতে পারে। তখন প্রোটনটা প্রোটনটা নিউক্লিয়াসে রয়ে যাবে এবং ইলেকট্রনটা এখান থেকে বিটা রশ্মি হিসেবে বের হয়ে যাবে। বুঝছো? তাই তোমার এরকম মনে হবে যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, বিটা রশ্মি ইলেকট্রন, বিটা রশ্মি মানে ইলেকট্রনই, এটাকে আমরা রশ্মি বলতেছি। তো এখান থেকে তখন এই প্রোটনটা রয়ে যাবে ভিতরে আর ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে যাবে, ওইটাকেই আমরা বলতেছি বিটা রশ্মি। ঠিক আছে, ওইটাকে বলতেছি বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মির ভর কত হবে বলো? ইলেকট্রনের ভরের সমান, কারণ এটা তো ইলেকট্রনই, -31 কেজি। ইলেকট্রনের তারপর চার্জ কত হবে? চার্জ হবে কি -E, -1.6 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, আচ্ছা। এইগুলো হচ্ছে আমাদের বিটা রশ্মির বৈশিষ্ট্য, ভর, চার্জ, এবং এইগুলাও কিন্তু তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। সংক্ষেপে লিখতেছি, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হবে। হ্যাঁ, প্রভাবিত হবে, খুবই সাবধান। আর গামা রশ্মির ক্ষেত্রে, গামা কণা কিন্তু বলি না, হ্যাঁ,
গামা রশ্মির ক্ষেত্রে এইখানে এটার কোনো ভর নাই, এটার কোনো চার্জও নাই, কারণ এটা কি একটা এটা জাস্ট একটা রেডিয়েশন। হ্যাঁ, এটা জাস্ট একটা রেডিয়েশন, এখানে কোনো ভর নাই, চার্জ নাই, এবং এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্তও হবে না। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হবে না। ঠিক আছে, প্রভাবিত হবে না। আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো এদের আয়নায়ন ক্ষমতার ক্রম। এটা হইতেছে আলফা, বিটা, গামা। আয়নায়ন ক্ষমতা বলতে ধরো এখানে একটা জায়গা আছে, এখান দিয়ে আলফা রশ্মি যাবে। আলফা রশ্মি যখন যাবে, আলফা রশ্মির তো একটা পজিটিভ চার্জ আছে, তাই না, 2+। তো আলফা রশ্মি যখন এদিক দিয়ে যাবে, এখানের যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলোকে আয়নিত করে দিয়ে যাবে। এগুলো এখান এখান যাওয়ার পর দেখা যাবে এখানে কিছু আয়ন আছে। এই জিনিসটাকে আয়নায়ন ক্ষমতা বলে। তো আয়নায়ন ক্ষমতা কাদের বেশি হয়? যাদের চার্জ যত বেশি হয় আয়নায়ন ক্ষমতা তত বেশি। তো এটাও কিন্তু মুখস্থ না, বুঝছো? আলফা এবং বিটার মধ্যে আলফার চার্জটা সবচেয়ে বেশি, 2+, এবং এটা একটা ইলেকট্রন, তাই এটার আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, তার চেয়ে কম এইটা। আর গামার কোনো আয়নায়ন ক্ষমতা নাই, কথা বুঝছো? গামার কোনো চার্জই নাই, যার কারণে গামার আয়নায়ন ক্ষমতা সবচেয়ে কম। ওকে, ভেদন যোগ্যতা বা ভেদন ক্ষমতা। দেখো, খুব সোজা কথা, এখানে একটা প্লেট আছে। এখন যদি একটা প্লেট হয়, তোমার একটা জিনিসকে তুমি এইদিকে পাঠাইলে যেটা প্লেট ভেদ করে চলে গেছে, তাহলে এই জিনিসের বৈশিষ্ট্য কেমন হইতে হবে? খুব হালকা হইতে হবে, পাতলা হইতে হবে। যত ভারী জিনিস হবে, সেটা তো এখানে তুমি প্লেটে ঢিল মারে প্লেট ভেদ ভেদ করতে পারবে না। তাই ভেদন যোগ্যতাটা গামা, বিটা, আলফা এই সিরিয়ালে হবে। কারণ আলফা ভারী বেশি, আলফায় 4টা ইয়ে থাকে, মানে 4 mu। তারপর তার চেয়ে হালকা বিটা, তার চেয়ে হালকা হলো গামা, গামার কোনো ভরই নেই। ঠিক আছে। তারপর বেগের কথা, খুবই সিম্পল কথা, যার ভর নাই ওর বেগ বেশি হবে। মানে গামার তো কোনো ভর নাই এটার, আর গামা রশ্মির বেগ কত? গামা রশ্মির বেগ হলো আলোর বেগ, 3 × 10⁸ বুঝা গেছে? বেগ হইতেছে গামা রশ্মির আম, হ্যাঁ, সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা। তারপর বিক্ষেপণ, এই যে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে কিনা বা প্রভাবিত হবে কিনা, এইটার জিনিসটা হবে হলো যে তোমার, দেখো, কে বেশি বিক্ষিপ্ত হবে, যার চার্জ বেশি সে বিক্ষিপ্ত হবে। তো এখানে আলফা বেশি বিক্ষিপ্ত হবে, বিটা তার চেয়ে বেশি বিক্ষিপ্ত হবে, এবং গামা বিক্ষিপ্ত হবে না। গামার এখানে বিক্ষেপণ হবে না। ঠিক আছে, গামার কোনো বিক্ষেপণ নাই। ঠিক আছে। তো এই জিনিসগুলা আমরা একটু মনে রাখি। এবং আরো জিনিস তোমরা যেগুলো জানো, যে যদি আলফা পার্টিকেল ক্ষয় হয়, আলফা ক্ষয় যদি হয়, তাইলে ওই পরমাণুর ভিতরে কি কি চেঞ্জ ঘটে? ওই পরমাণুর ভিতরে তোমার ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা। আচ্ছা, তো ভর সংখ্যা তোমার কি হয়, আর পারমাণবিক সংখ্যা কি হয়? আচ্ছা, তো ভর সংখ্যা হলো, আচ্ছা আমি ভুলে প্লাস দিয়ে ফেলছি, ভর সংখ্যা হইতেছে 4 কমে। হ্যাঁ, 4 কমে, আর পারমাণবিক সংখ্যা 2 কমে, তাই না? পারমাণবিক সংখ্যা 2 কমে। এটাই সংকেতটা থেকেই ব্যাখ্যা করা যায়, আমরা এখানে এত কিছু আর ব্যাখ্যা করতেছি না। ঠিক আছে। তারপর বিটা ক্ষয় যদি হয়, বিটা ক্ষয় কি দেখো তো? বিটা ক্ষয় আমরা বলছিলাম যে জাস্ট একটা, এই নিউটন ভেঙে প্রোটন ইলেকট্রন তৈরি হবে, তো এর কারণে ভর সংখ্যা চেঞ্জ হবে না কোনো। তো ভর সংখ্যা আনচেঞ্জড থাকবে, আর পারমাণবিক সংখ্যা 1 বাড়বে, কেননা এখানে একটা নতুন প্রোটন তৈরি হইতেছে, বুঝছো, এটার কারণে। ঠিক আছে। আর গামা ক্ষয়ে এখানে কোনো ডিফারেন্স নাই, গামা ক্ষয়ে এটা আনচেঞ্জড, এটাও আনচেঞ্জড, জাস্ট এনার্জিটা কমে যাবে গামা রশ্মির বিক্ষেপণের কারণে, গামা রশ্মি বের হওয়ার কারণে। ঠিক আছে। ওকে, তো এই সব জিনিস আমাদের গেল। আমাদের নেক্সট হইতেছে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। তো তেজস্ক্রিয়তার ক্ষয়, আহ ক্ষয় মানে আমরা এখানে জিনিসটা কি বুঝাইতেছি একটু আগে বললাম, ক্ষয় মানে আমরা চেঞ্জ বুঝাইতেছি, বুঝছো? যে একটা ইউরেনিয়াম পরমাণু আছে, এইটা একটা আলফা রশ্মি বের করে
অন্য কিছুতে পরিণত হবে। এটা একটা বিটা রশ্মি বের করে অন্য কিছুতে পরিণত হবে। ওকে, তো এই যে চেঞ্জগুলো ঘটতেছে এটার একটা সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রটা কিরকম? এই সূত্রটা হলো ক্ষয়ের হার। হ্যাঁ, এই যে ক্ষয়ের হার, সামনে একটা মাইনাস দেওয়া হয়। আমরা এখানে অত ডিটেলসে যাইতেছি না। হ্যাঁ, সামনে একটা মাইনাস দিই আমরা, কারণ যত টাইম বাড়ে তত এই অক্ষত পরমাণু সংখ্যাটা কমে। আমরা এখানে এন দ্বারা বুঝাইতেছি অক্ষত পরমাণু সংখ্যা, যে কতগুলা ক্ষয় এখনো হয় নাই, কতগুলো এখনো ক্ষয় হয় নাই। তো এটা প্রপোর্শনাল টু এন থাকে, যে যতগুলো অক্ষত পরমাণু আছে সেটা সমানুপাতিক হবে। বুঝছো, সেটা সমানুপাতিক হবে। মোট কথা, যেমন ধরো যে কোনো দেশে যদি মানুষ বেশি থাকে, যেমন চায়নায় মানুষ বেশি, ওখানে দেখবা পার ডে মারা যাবে বেশি মানুষ। বুঝছো, পার ডে বেশি মানুষ মারা যায়। কিন্তু বাংলাদেশে মানুষ কম চায়নার তুলনায়, তো ওই হিসাবে বাংলাদেশে পার ডে আরো কম মানুষ মারা যায়। এর মানে কিন্তু এই না যে চায়নায় আহ, চিকিৎসা ব্যবস্থা এত খারাপ যে চায়নায় দিনে এত এত মানুষ মারা যায়। চায়নায় মানুষই বেশি, তো মারা যাবে বেশি, খুবই স্বাভাবিক। তো এখানেও অক্ষত পরমাণু সংখ্যা যেগুলো এখনো ক্ষয় হয় নাই, ওইটা যত বেশি হবে ক্ষয়ের সংখ্যাটা তত বেশি হবে, বা ক্ষয়ের হারটা তত বেশি হবে। বুঝা গেছে? তো এই জায়গা থেকে আমরা এমন একটা সূত্র বলি, এই সূত্রটারও একটু ইউজ আছে। হ্যাঁ, ল্যামডা এন এই ধ্রুবক উঠায়, মানে ল্যামডা নিয়ে আসতেছি এখানে সমানুপাতিক চিহ্ন উঠায়। আর যদি আমরা এটাকে প্লাস বলতে চাই তাহলে মডুলাস দিয়ে আমরা এইভাবে জিনিসটা বলতে পারি। ওকে, এই ল্যামডাটার যে পরিচয় ডিএন ডিটি ডিভাইডেড বাই এন, ল্যামডাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক, এটার একক হয় পার সেকেন্ড, তবে নট নেসেসারি যে পার সেকেন্ডই হবে, এটা আসলে টাইম ইনভার্স হবে, পার টাইম। বুঝছো, অর্থাৎ এটা আওয়ার ইনভার্স হইতে পারে, এটা মান্থ ইনভার্স হইতে পারে, এটা ইয়ার ইনভার্স হইতে পারে। ঠিক আছে, এটা সেকেন্ড ইনভার্স হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। ওকে, আচ্ছা, এই হলো আমাদের সংক্ষেপে, একদম সংক্ষেপে ক্ষয় ধ্রুবক। তো ক্ষয় ধ্রুবকের সংজ্ঞাটা আমরা কি বলবো, যে যদি এন ইকুয়াল টু ওয়ান হয়, বুঝছো, এন ইকুয়াল টু ওয়ান হয় আর ডিটি ইকুয়াল টু ওয়ান হয়, তাইলে ল্যামডা ইকুয়াল টু ডিএন আসতেছে। বুঝছো, ডিএন হইলো যে তোমার ক্ষয়টা কিভাবে ঘটে সেটা। যদি এইটা তুমি বলো, তাহলে একটা যদি অক্ষত পরমাণু থাকে, তাহলে ওইটা এক সেকেন্ডে, বুঝছো, এক সেকেন্ডে যতগুলো পরমাণু ভেঙে যাবে ওই একটা থেকে, ওইটাকে আমরা বলতেছি ক্ষয় ধ্রুবক। একটা থেকে আবার কেমনে ভাঙবে, ওইটাই, একটা থেকে যদি 0.2 ভাঙে, তখন আমরা এই জিনিসটাকে বলতেছি 0.2। জিনিসটা আমরা এইভাবেই সংজ্ঞায়িত করি। ওকে, আচ্ছা, এখান থেকে এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে এমন একটা সূত্র আসে, যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, এই এন হইতেছে, আগে এন নট বলি, এন নট হলো টি ইকুয়াল টু জিরোতে অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা। আর এন, এটা হলো টি ইকুয়াল টু টিতে অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা। এটা কিন্তু অক্ষত, এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে, এটা অক্ষত পরমাণু সংখ্যা। এখন টি ইকুয়াল টু জিরোতে এটা হলো আদি অবস্থাটা। হ্যাঁ, মানে আমি কোন অবস্থা থেকে শুরু করতেছি, আর এটা হলো শেষ অবস্থাটা। আচ্ছা, মাইনাস ল্যামডা টি, আর টি হলো আমি কত সময় পরে হিসাবটা করতেছি। বুঝছো, কত সময় পরে আমার আহ, অক্ষত পরমাণু সংখ্যাটা, আমি চেঞ্জটা দেখতে চাইতেছি। আর ল্যামডাটা তো আমরা বললাম ক্ষয় ধ্রুবক। আর এই দুইটার যে একক, এই দুইটার একক কিন্তু ইনভার্স হবে। অর্থাৎ সময়টা তুমি যদি সেকেন্ড নাও, এটা কিন্তু সেকেন্ড ইনভার্স হবে। সময়টা তুমি যদি বছর নাও, এটা কিন্তু বছর ইনভার্স হবে। বুঝছো, সময়টা তুমি যদি মাস নাও, এটা কিন্তু মাস ইনভার্স, মান্থ ইনভার্স হবে। বুঝছো, আর যদি ঘন্টা নাও আওয়ার, এটা কিন্তু আওয়ার ইনভার্স হবে। ঠিক আছে, এত এত ডিফারেন্ট একক তো আমরা ইউজ করি না। আমরা এই সেকেন্ড আর ইয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকি সবসময়, প্রশ্নে এর বাইরে কিছু আসে না তেমন। ঠিক আছে, ওকে। তো এখন যদি বলে কতক্ষণ পরে 70% ক্ষয় হয়ে যাবে, তো যখনই তোমাকে বলতেছে 70% ক্ষয়, তার মানে 30% অক্ষত। বুঝছো, 30% অক্ষত, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 30% ইন্টু এন, এন নট। শুরুতে যতটুকু ছিল, এটা শুরুতে শুরুতে কতটুকু থাকে সেইটার 30% অক্ষত আছে। তাহলে এন ইকুয়াল টু আমরা বলতেছি 0.3 এন নট,
তখন আমরা এখানে মান বসাই তারপর কাটাকাটি করে টি এর মান বের করতে পারবো। বুঝা গেছে? এইভাবে আমরা কাজগুলা করি। এবং এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা যে এখান থেকে টি এর মান বের করি, যেমন ধরো আমরা ওই মাত্রাই বললাম যে 0.3 n নট ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে? তো n নট কাটা। ঠিক আছে? তাহলে মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু কিন্তু ln 0.3 হবে। বুঝছো? ln 0.3 হবে। এটা তোমরা জানো কি না? ই হইতেছে যে লগ, ই ভিত্তিক লগ, হ্যাঁ, ওই হিসাবে একটা লগ এর হিসাব থেকে জিনিসটা ln আসে। তো এখান থেকে তোমরা পরে টিটা বের করবা, ln 0.3 বাই মাইনাস ল্যামডা। ঠিক আছে? এইভাবে আমরা করে থাকি জিনিসটা। আমি এটা এই কারণে দেখালাম যে পাওয়ার এই টিটা বের করতে তোমাদের একটু প্রবলেম মনে হতে পারে এইটা। ঠিক আছে? এটা এখন এখানে আমরা আরো কিছু একটু কথা বলি। দেখো, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, ভালো। এই সূত্রটার আরো 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 অনেক ভার্সন আছে। যদি এখানে তুমি n নট তো পরমাণুর সংখ্যা, এখানে ভরও বসানো যায়। যদি বলে শুরুতে আমি এত কেজি এত গ্রাম ভর নিয়ে কাজ শুরু করছি এবং পরে আমার ভর কমে কমে, সরি, এখানে এত গ্রাম ভর নিয়ে কাজ শুরু করছি, পরে আমার ভর কমে কমে এত হয়ে গেছে, ক্ষয় হইতে হইতে, তখন এটা লেখা যাবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি আমরা এখানে এমন একটা ইয়ে লিখবো যে অ্যাক্টিভিটি এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা যে কোনো কিছু যেটার মাধ্যমে তুমি তেজস্ক্রিয়তা মাপতে পারো যে আগে এত ছিল আর এখন এত হয়ে গেছে, তখনই ওইটাকেই আমরা অ্যাক্টিভিটি বলতেছি। তো সাধারণভাবে সূত্রটা দেখতে কি এরকম। তো ওইখানে অ্যাক্টিভিটি অনেক সময় ভর হইতে পারে, অনেক সময় পরমাণু সংখ্যাও হইতে পারে। ঠিক আছে? এবং তোমরা এটা জানো যে এখানে এমন একটা গ্রাফ হয়, এন এবং টি এখান থেকে শুরু হয়ে এমন একটা গ্রাফ হয়। ওকে, এটা কিন্তু এখানে কখনো মিশে যাবে না, মিলাই দিলে চলবে না। আচ্ছা, এটা হলো তোমার এটা। আর এই গ্রাফ থেকে আমরা কি কি আরো ধারণা পাই? ওই যে অর্ধায়ুর ধারণা পাই। বুঝছো? যে এখান থেকে পুরাটা হইতেছে আমাদের শুরুতে কতটুকু অক্ষত ছিল সেটা হলো এন নট, এন নট। এখন যদি আমি তার অর্ধেকে আসতে চাই, তাহলে আমার এই যে এই বরাবর, এই যে এই বরাবর এইখানে যে টাইমটা লাগবে, এটাকে আমরা বলতেছি অর্ধায়ু, টি হাফ। যদি আমি বলি তারও অর্ধেকে পৌঁছাতে চাই, এন নট বাই 4, তাহলে আমার এখানে যে টাইমটা লাগবে এটা আরেকটা টি হাফ। হ্যাঁ, তাই শুরু থেকে বললে এটা দুইটা টি হাফ গেছে, একটা টি হাফ, এটা আরেকটা টি হাফ। বুঝছো? তারপরে আবার এইখান থেকে এখানে যদি বলি আরো অর্ধেক আমি যাব, তো এন নট বাই 8, তো এখানে কিন্তু 3 টি হাফ যাবে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে যখন 2 হয় তখন এখানে একটা টি হাফ হয়, যখন এখানে 4 হয় তখন এখানে দুইটা টি হাফ হয়, যখন এখানে 8 হয় তখন এখানে তিনটা টি হাফ হয়। অর্থাৎ 2 এর পাওয়ার, বুঝছো, এন নট বাই 2 টু দি পাওয়ার এন যখন হবে তখন এন সংখ্যক টি হাফ যাবে। ঠিক আছে? এটা আমাদের এমসিকিউ এর জন্য লাগতে পারে, খেয়াল রেখো। ঠিক আছে? এমসিকিউ এর জন্য লাগতে পারে এন সংখ্যক এতগুলা অক্ষত থাকার জন্য এতগুলা টি হাফ বা এতটুকু সময় যাওয়া লাগবে। ঠিক আছে? ঠিক আছে, আমাদের এরপরে অর্ধায়ুর সূত্র আছে। অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? ডিভাইডেড বাই ল্যামডা অর্ধায়ু। এটার একক হইতেছে তোমার কি হবে দেখো, এইটার এককটা কি? সেকেন্ড ইনভার্স না? তাহলে এটা সেকেন্ড হবে, ইনভার্স যেহেতু হবে। এটা যদি ইয়ার ইনভার্স হয় তাহলে এটা ইয়ার হবে। বুঝছো? এইভাবে আমরা বলতে পারি। এটা হলো অর্ধায়ু। গড় আয়ু নামে আরেকটা জিনিস আছে, গড় আয়ু টাও দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো জাস্ট 1 বাই ল্যামডা। ঠিক আছে? 1 বাই ল্যামডা। ওই হিসেবে আমরা এই জিনিসটাকে টি হাফ ইকুয়াল টু 0.693 গড় আয়ু এইভাবেও লিখতে পারি। ঠিক আছে? ওকে। আর হ্যাঁ, এই তো। ঠিক আছে, তো ম্যাথ আমরা আর দেখে দিচ্ছি না। আশা করি এই আমাদের এই আলোচনা থেকে তোমাদের ম্যাথটাতে অনেক হেল্প হবে। এটা গেল আমাদের তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র। আর আমরা এখানে আরেকটা ম্যাথ একটু ছোট্ট করে বলতেছি, এই ম্যাথটা একটু আনকমন। বলছে যে
1 গ্রাম রেডিয়াম, প্রতি গ্রাম রেডিয়াম আর কি, রেডিয়াম 226 প্রতি সেকেন্ডে 3.5 ইন্টু 10⁻10 টি আলফা কণা নিঃসরণ করে। হ্যাঁ, নিঃসরণ করে। এটা টি হাফ কত, অর্ধায়ুটা কত, এটা বের করতে বলছে। তো যখনই তোমাকে এমন কিছু বলা থাকবে কোশ্চেনে যে প্রতি সেকেন্ডে এতটি কণা বের করে, আচ্ছা আলফা কণা নিঃসরণ করে, আমরা কি বললাম, একটা আলফা কণা নিঃসরণ করা মানে কি পরমাণুটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ক্ষয় হবে। তাহলে এই জিনিসটা কি ক্ষয়ের হার না, যেটা কিনা ডিডিটি অফ এন ছিল। এটা কত, 3.5 10⁻10 ডিকে পার সেকেন্ড। হ্যাঁ, ডিকে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত টি, এটাকে তুমি বেকের এলো বলতে পারবা। ঠিক আছে, ওকে। তো ডিডিটি অফ এন, এখন আমাদের ডিডিটি অফ এন যদি দেওয়া থাকে, আমাদের এই এই জিনিসের সূত্র একটাই, সেটা হলো এইটা, বুঝছো? এটা হচ্ছে এরকম। তো এইখান থেকে আমরা এখন ল্যামডা বের করতে পারি। এইটা, এই জিনিসটা কি, তোমার ডিডিটি অফ এন, ডিডিটি অফ এন এই যে 3.5 ইন্টু 10⁻10। ল্যামডা জানি না, ল্যামডা। আর এন জিনিসটা কি, এন জিনিসটা হলো কতগুলো পরমাণু ছিল, তোমাকে ভর বলা আছে 1 গ্রাম। তাহলে 1 গ্রামে কতগুলো পরমাণু, তোমাকে এটা একটু বের করতে হবে, বুঝছো? 1 গ্রাম। এখন তুমি রেডিয়ামের ভর জানো, এই যে এইটাই ভর হিসেবে আমরা ইউজ করবো, 226। তাইলে 226 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে 1 গ্রামে কতগুলো পরমাণু আছে, এটা হবে আমার এন এর ভ্যালু। এই জিনিসটাকে আমার এইখানে বসাইতে হবে, বুঝছো? তুমি এইখান থেকে ল্যামডাটা পেয়ে যাবা। ঠিক আছে, ডিকে পার সেকেন্ড, এটা পার সেকেন্ডে আসবে ল্যামডাটা। ঠিক আছে, ল্যামডা পাওয়ার পরে তারপর তো আমাদের টি হাফ পাওয়া কোনো ব্যাপার না, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে তুমি এখানে যাবা। ওকে, হ্যাঁ, এগুলাই ছিল আমাদের এখানের ব্যাপার স্যাপার। আমাদের নেক্সট এবং ফাইনাল পার্ট হইতেছে ভর ত্রুটি, যেটা করলে আমাদের থিওরি পার্টটা মোটামুটি শেষ। ম্যাস ডিফেক্ট। ওকে, তো দেখো একটা নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে। একটা নিউক্লিয়াসের ভিতরে আমাদের থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, তাই না? প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন থাকে। ওকে, এখন একটা নিউক্লিয়াসে এই যে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর আমি যদি যোগ দেই, হ্যাঁ, প্রোটনের ভর এবং নিউট্রনের ভর আমি যদি যোগ দেই, তাহলে এই ভর থেকেই কি আমার নিউক্লিয়াসের প্রকৃত ভরটা চলে আসার কথা। মানে একটা নিউক্লিয়াসের মোট ভর যদি এম হয়, তাহলে এটা ইকুয়াল টু এই এম হবে, তাই না? এটা হবে, কিন্তু সমস্যাটা এখানে যে এটা হয় না, বুঝছো? এটা একদমই সোজা কথা, যে একটা নিউক্লিয়াসের ভিতরে যারা যারা আছে ওদের সবার ভর বের করে যদি আমি যোগ দেই, তাহলে নিউক্লিয়াসের যে আসল ভর ওই ভরের সমান আসে না, বুঝছো? একটু কম বেশি আসে, কম আসে। এটাকে আমরা বলি ভর ত্রুটি, বুঝছো? সরি, বেশি আসে, বুঝছো? একটু বেশি আসে, অর্থাৎ আমার আম, প্রোটনের ভর, প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, একটা নিউক্লিয়াসে আরো যা যা আছে, প্রোটনের মোট ভর এবং নিউট্রনের মোট ভর যদি তুমি যোগ দাও, এই যোগটা করলে নিউক্লিয়াসের যে প্রকৃত ভর, নিউক্লিয়াসের মোট ভর লিখি আমি, হ্যাঁ, নিউক্লিয়াসের মোট ভর এটার চেয়ে বেশি আসে, বুঝছো? অথবা নিউক্লিয়াসের মোট ভরটা এটার চেয়ে কম আসে। এই যে ব্যাপারটা, এই জিনিসটাকে বলা হয় ভর ত্রুটি, বুঝছো? এখন কেন কম আসে এই জিনিসটা বুঝলেই তুমি ভর ত্রুটির সব ম্যাথ করতে পারবা, বুঝছো? দেখো, যখন একটা নিউক্লিয়াস গঠিত হয়, নিউক্লিয়াসের ভিতরে তো একাধিক প্রোটন থাকে, তাই না? প্রোটন কি প্লাস প্লাস পজিটিভ চার্জ না সবাই? তো এতগুলা পজিটিভ চার্জ কেন এখানে একসাথে আবদ্ধ আছে বলো দেখি। এটা কি তোমাদের কখনো কৌতূহল জাগছে যে একটা ছোট জায়গার মধ্যে এতগুলা পজিটিভ চার্জ কিভাবে আছে? এদের মধ্যে তো বিকর্ষণ হয়ে এটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, এখান থেকে প্রোটনগুলো বের হয়ে যাওয়ার কথা। এটা হয় না, কেননা এদের মধ্যে একটা বন্ধন কাজ করে, বুঝছো? প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, এদের মধ্যে বন্ধন কাজ করে। এই বন্ধন শক্তির কারণে এখান থেকে নিউক্লিয়াস, এখান থেকে প্রোটন বের হইতে পারে না। ঠিক আছে, তো এই যে বন্ধন শক্তিটা তৈরি হইতেছে, এই শক্তিটা কোত্থেকে আসে? এই শক্তিটা আসে ভর থেকে।
ভর থেকে যখন ধরো কিছু প্রোটন আর কিছু নিউট্রন মিলে একটা নিউক্লিয়াস গঠন করবে। হ্যাঁ, এই চারটা জিনিস মিলে একটা নিউক্লিয়াস গঠন করবে। এখন এদের যে নিজস্ব ভর আছে, এইগুলা থেকে সেই নিউক্লিয়াসটা গঠন করবে। ওকে, এখন এই নিউক্লিয়াসটা গঠন করার জন্য যে শক্তি লাগবে সেই শক্তি ওদের কাছে নাই। তখন তারা কি করবে? ওদের যে নিজস্ব ভর আছে, নিজস্ব যে ভরগুলো আছে, এই ভর থেকে এমসি স্কোয়ার সূত্র অনুযায়ী, E=mc² সূত্র অনুযায়ী এই ভরকে শক্তিতে কনভার্ট করে ওই শক্তির মাধ্যমে নিজেরা এই 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 এখানে যুক্ত হবে। আমার কথা বুঝছো? আশা করি বুঝা গেছে। তো এই যে দুইটার ভরের ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই আমরা বলতেছি ভর ত্রুটি। বুঝছো? এবং এটা কম কেন আসে? নিউক্লিয়াসের যে আসল ভর, এটা কম কেন আসে? কারণ কিছুটা ভর এখান থেকে, এদের যে ভরগুলা ছিল, আমি যে যোগটা করতেছি, এই যোগ থেকে কিছু ভর mc² সূত্র অনুযায়ী শক্তিতে কনভার্ট হয়ে ওই শক্তিটা বন্ধন শক্তি হিসেবে কাজ করে। ওকে, তো ভর ত্রুটির ক্ষেত্রে আমরা একটা সূত্র বলি। দেখো, প্রোটনের ভর, একটা প্রোটনের ভর যদি হয় mp, তার সাথে আমি z গুণ দিলাম। এটা কি? একটা, মোট কতগুলা প্রোটন আছে তাদের মোট ভর। ঠিক আছে, তারপরে নিউট্রনের ভর, একটা নিউট্রনের ভর ধরো এত। আর নিউট্রন সংখ্যার তো আমাদের কোনো প্রকাশ নাই, নিউট্রন সংখ্যা হইতেছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাইলে এই জিনিসটুকু কি? প্রোটনের মোট ভর। বুঝছো? প্রোটন এর মোট ভর। আর এই জিনিসটা কি? নিউট্রনের মোট ভর। নিউট্রনের মোট ভর, ঠিক আছে। প্রোটনের মোট ভর এবং এটা নিউট্রনের মোট ভর। এই যে জিনিসটা, এটা আমরা কি এই জিনিসটা পাইলাম না? এই জিনিসটা পাইছি। এইখান থেকে আমরা বিয়োগ দিব তোমার নিউক্লিয়াসের যে প্রকৃত ভর। বুঝছো? প্রকৃত ভর এটা বিয়োগ দিলে তাহলে আমাদের কি বের হবে? যে কতটুকু পার্থক্য তৈরি হইতেছে, এই জিনিসটাকে ভর ত্রুটি বলে। বুঝছো? যে এই পরিমাণ ভর হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা ভর শক্তিতে কনভার্টের কারণে হইছে হলো এত। বুঝছো? এত হওয়ার কথা ছিল কিন্তু হইছে এত। তো এদের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই ভর ত্রুটি। তোমরা এটাকে সূত্র হিসেবে মনে রাখতে পারো। তবে এইসব ম্যাথ তো তোমরা পারোই মোটামুটি। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো করতে পারবো। যেমন ধরো যে আমরা যদি বলি আম, একটা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে ভর ত্রুটি হিসাব করতে, তো সোডিয়াম পরমাণুর তোমার 23 হলো ভর সংখ্যা, আর এখানে 11 হইতেছে তোমার প্রোটন সংখ্যা। তাহলে এখানে প্রোটন কয়টা? 11টা। আর নিউট্রন কয়টা? 11 আর 22 হয় তো। এই এই হলো প্রোটন এবং নিউট্রন। তোমাকে প্রোটনের ভর দেওয়া থাকবে এবং নিউট্রনের ভরও দেওয়া থাকবে। বুঝছো? তাহলে তুমি লিখবা প্রোটন ও নিউট্রনের মোট ভর। প্রোটন ও নিউট্রনের মোট ভর কত হবে? 11 ইন্টু একটা প্রোটনের ভর প্লাস 12 ইন্টু একটা নিউট্রনের ভর। ঠিক আছে, যদি এটা কেজিতে দেওয়া থাকে, গ্রামে দেওয়া থাকে, এটা তুমি এখানে কেজিতে কনভার্ট করলা। ঠিক আছে, মোট ভর বের করলা। এরপর প্রকৃত ভর, যেটা প্রকৃত ভর দেওয়া থাকবে তোমাকে, ওইটাও তুমি কেজিতে কনভার্ট করবে। এই দুইটার যে পার্থক্য হবে, এটাই হবে ভর ত্রুটি। ঠিক আছে, এটা এটা হবে ভর ত্রুটি। এইভাবে আমরা ভর ত্রুটি বের করব। ভর ত্রুটি জানা থাকলে আমাদের আমাদের একটা কথা আছে, সেটা হলো নিউক্লিয়ার বন্ধন শক্তি। বুঝছো? নিউক্লিয়ার বন্ধন শক্তি, সেটা হলো এই ভর ত্রুটিকে তুমি যদি শক্তিতে কনভার্ট করো, তাহলে আমরা পাই নিউক্লিয়ার বন্ধন শক্তি। ঠিক আছে, নিউক্লিয়ার বন্ধন শক্তি অর্থাৎ আমরা যে বললাম এখানে কতটুকু শক্তির মাধ্যমে এরা নিজেরা আবদ্ধ, এই যে এরা নিজেরা আবদ্ধ, সেই শক্তিটা কোত্থেকে আসে? এদের ভর ত্রুটি থেকে কিছু, এদের ভর থেকে কিছুটা ভর কমে যায়, ওই কমা ভরটুকু শক্তিতে কনভার্ট হয়। তো ওই কমে যাওয়া ভরটুকুই হইতেছে ডেল্টা এম, ভর ত্রুটি যেটা, মানে ভর ত্রুটি সমতুল্য যে শক্তি, সেটাই নিউক্লিয়ার বন্ধন শক্তি। বুঝা গেছে? আমরা বলতে পারি নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি হইতেছে তোমার, এটাকে আমরা ভর সংখ্যা দিয়ে ভাগ দেই। বুঝছো? ডেল এম সি স্কয়ার, এটা ভর সংখ্যা দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি পাবা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। যদি প্রশ্নে বলে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বের করো, তাহলে কিন্তু ভর শক্তি বের করে এই ভর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, তাইলেই তুমি নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তিটা পাবা। ওকে, তো সাধারণত এখানে অ্যান্সারটা জুলে আসবে। যদি তুমি এটা কেজিতে, এটা মিটার পার সেকেন্ডে বসাও। ওকে, এখানেও আমরা বলবো জুল। হ্যাঁ, পার নিউক্লিয়ন বলতে পারো, জুল পার নিউক্লিয়ন।
এখানে আমাদের আরেকটা কথা আছে, সেটা হলো 1 AMU এর সমতুল্য শক্তি। 1 AMU এর সমতুল্য শক্তি, 1 AMU আমরা একটু আগে বললাম 1.66 × 10⁻⁻27 কেজি। তো এখান থেকে mc² করবা, এম হিসেবে এই ভরটা বসাবা, সি হিসেবে তোমরা জানো আলোর বেগের বর্গ, এখানে বসাইলে এটা সামথিং জুলে আসবে। ঠিক আছে, সামথিং জুলে আসবে। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে এই যে আনসারটা তুমি পাইলা, এটাকে তুমি যদি 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি এই জিনিসটা পেয়ে যাবা ইলেকট্রন ভোল্টে। আর 10⁻6 দ্বারা গুণ দিলে, -6 দ্বারা গুণ দিলে পাবা মেগা ইলেকট্রন ভোল্টে। তো ফাইনালি জিনিসটা আসবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হলো 1 AMU এর সমতুল্য শক্তি। 1 AMU এর সমতুল্য শক্তি এটা। এটা আমরা একটু মনে রাখি, হ্যাঁ, এটা মনে রাখি। এটা কেন লাগবে তোমার? এটা এই কারণে লাগবে, অনেক সময় তোমাকে প্রোটন এবং নিউট্রনের ভর AMU-তে দেওয়া থাকবে। বুঝছো, AMU-তে দেওয়া থাকবে। তখন তুমি ধরো নর্মালি করলা যে প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, তাহলে প্রোটন নিউট্রনের মোট ভর কত হইলো, ঠিক আছে, বের করলা। এরপরে প্রকৃত ভর কত সেটাও দেওয়া আছে, এই দুইটা বিয়োগ দিয়ে দিলে তুমি পেয়ে গেলা তোমার ভর ত্রুটি। ঠিক আছে, ভর ত্রুটি তোমার চলে আসলো। এখন তুমি ভর ত্রুটিটা কিসে পাইছো? AMU-তে পাইছো। ভর ত্রুটিটা কিসে পাইছো? AMU এককে পাইছো। এখন তোমাকে বলছে বন্ধন শক্তি বের করতে। তো তুমি বন্ধন শক্তি বের করার জন্য এখন কি করবা? তাইলে বন্ধন শক্তি হবে এই যে কত AMU ছিল ওইটার সাথে এই 931টা গুণ দিয়ে দিবা। বুঝছো? তাইলে তুমি সরাসরি মেগা ইলেকট্রন ভোল্টে এই শক্তিটা পেয়ে যাবা। বুঝছো? আর আরেকটা অপশন হইতেছে, অথবা আরেকটা অপশন হইলো এই শক্তিটাকে mc² করা। বুঝছো? কত এমইউ বলছে, ওই এমইউটাকে তুমি ওই 1.66 × 10⁻⁻27 এইভাবে কেজিতে কনভার্ট করতে হবে। তারপর 3 × 10⁸ এইভাবে জিনিসটা করলে তাহলে তুমি এখান থেকে জুলে আনসার পাবা। বুঝছো? তো প্রশ্ন যদি এককের কাহিনী করে, যে বললো যে জুলে কনভার্ট করো বা এমইভিতে কনভার্ট করো, যদি এমইভিতে চাই তুমি এই প্রসেসে করতে পারো, যদি জুলে চাই তাহলে এই প্রসেসে করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, বা তুমি এমইভি বের করেও জুলে আসতে পারবা, জুলে বের করেও এমইভিতে যাইতে পারবা, সেটা কোনো সমস্যা না। ঠিক আছে, তাই আমাদের এই জিনিসটা একটু দরকার। আর এই ভ্যালুটা অনেক জায়গায় অনেক রকম লেখা, এক এক বই 33 লেখা, 32ও লেখা, 31ও লেখা, 31.5ও বিভিন্ন জায়গায় লেখা। তো এটা তোমার যেভাবে মনে হয় সেভাবে ইউজ করবা। এই হলো আমাদের ভর ত্রুটি। ঠিক আছে, ভর ত্রুটি এবং নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটাও কিন্তু পরীক্ষায় বলে। ফাইনালি আমাদের এই অ্যান্সারটা বের করে আমাদেরকে নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, যদি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে বলে। এটা হবে ভর সংখ্যা এখানে। ওকে, আমাদের এখানে আরেকটা ব্যাপার, নিউক্লিয় বিক্রিয়া থেকে আমাদেরকে আহ, বন্ধন শক্তি বের করতে বলতে পারি। নিউক্লিয় বিক্রিয়ায় কতটুকু শক্তি তৈরি হইতেছে, কথা বুঝছো? আমরা একটা বিক্রিয়া নিয়ে আসি, নিউক্লিয় বিক্রিয়া। দেখো, এখানে আমরা বের করবো হলো ফিশন বিক্রিয়ায় মোট শক্তি। ফিশন বিক্রিয়ায় মোট নির্গত শক্তি, কতটুকু শক্তি এখানে তৈরি হবে। তো ফিশন বিক্রিয়ায় মোট নির্গত শক্তি, এখানে দেখো একটা ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করছে, ফলে বেরিয়াম ক্রিপ্টন তৈরি হয়েছে এবং 3টা নিউট্রন তৈরি হয়েছে এবং এক্সট্রা কিছু এনার্জি পাওয়া গেছে। এই এনার্জিটা আমরা বের করতে চাই। এখন এই এনার্জিটা কোত্থেকে আসে? দেখো এই সাইডে কি কি আছে টোটাল, আর এই সাইডে কি কি আছে টোটাল। দেখা যাবে যে এই সাইডের মোট ভর আর এই সাইডের মোট ভর সমান আসে না, এই সাইডের মোট ভরটা একটু কম আসে। এই 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 পাশের মোট ভরটা যতটুকু কম আসে, অতটুকু ভরকে শক্তিতে কনভার্ট করলে mc² সূত্র অনুযায়ী, তাইলে ওই তুমি এই এনার্জিটা পেয়ে যাবা। এইটাই। তো এখানে তোমাকে ইউরেনিয়াম-235 এটার ভর দেওয়া থাকবে। বুঝছো? এগুলার সব ভর গিভেন থাকবে, কেজিতে এনে নিবা যদি গ্রামে বা এমইতে দেওয়া থাকে। ঠিক আছে, সাধারণত। তো বেরিয়াম 141 এমইতে থাকলে তো আমরা যে 931 দিয়ে করতে পারি, এইটার ভরও গিভেন থাকবে। আর ক্রোমিয়ামের ভরও গিভেন থাকবে। বুঝছো? এটাও গিভেন থাকবে এবং কি বলে নিউটনের যে ভর সেটাও গিভেন থাকবে, নিউটনের ভর। এখন নিউটনের ভর যদি দেওয়া, তো এই সব কিছু দেওয়া থাকবে, তাইলে তুমি এখানে বের করো বিক্রিয়ার আগে মোট শক্তি।
বা বিক্রিয়কের মোট শক্তি, হ্যাঁ, বিক্রিয়কের মোট শক্তি, এটা আমরা কেমনে বের করব? নিউট্রনের ভর তুমি এখানে বাংলায় লিখতে পারো, হ্যাঁ, তুমি এইভাবে লিখতে পারো, ম্যাস অফ নিউট্রন, ম্যাস অফ নিউট্রন, ম্যাস অফ ইউরেনিয়াম 235। ঠিক আছে, আচ্ছা আমি এইভাবে না লিখি, এইভাবে মনে হয় তোমরা কখনো লেখো নাই। নিউট্রনের ভর প্লাস ইউরেনিয়াম এর ভর, বুঝছো? কেজিতে দেওয়া থাকলে সব কেজিতে বসাই তুমি এখান থেকে বিক্রিয়ার আগে বা বিক্রিয়কের মোট শক্তিটা কেজিতে ধরো পেয়ে গেলা। ঠিক আছে, আর বিক্রিয়ার পরে যে উৎপাদগুলো তৈরি হয়েছে লিখবা উৎপাদ সমূহের মোট শক্তি, উৎপাদ সমূহের, সরি মোট শক্তি না, মোট ভর, হ্যাঁ, মোট ভর। এখানে বলবা যে বেরিয়ামের ভর, বেরিয়ামের ভর প্লাস ক্রিপ্টন 36 এর ভর প্লাস 3 ইন্টু নিউটনের ভর, বুঝছো? নিউটন যেহেতু এখানে তিনটা আছে তাই 3 ইন্টু নিউটনের ভর, তাহলে এখান থেকে তুমি আরেকটা কেজি পাবা, বুঝছো? তাইলে বলবা যে দেখবা যে এইটা একটু কম আসতেছে, বুঝছো? উৎপাদ সমূহে মোট ভরটা এটা একটু কম আসবে। তো কতটুকু কম সেটা তুমি বের করবে। সুতরাং ভর, ভর ত্রুটি লিখতে পারো, ভর হ্রাস লিখতে পারো, বুঝছো? এই দুইটা বিয়োগ দিয়ে দিলে এখান থেকে একটা কেজিতে পাওয়া যাবে। এই কেজিটাকে তুমি যদি কনভার্ট করো তাহলেই তুমি এখান থেকে নির্গত শক্তি পেয়ে যাবা, বুঝছো? এই ভর হ্রাসটা যদি ডেল এম বলো তুমি, তাহলে নির্গত শক্তি হবে ডেল এম সি স্কোয়ার। এটাই, এটা জুলে অ্যান্সার আসবে। আর বা ইন কেস ওইগুলো এ মিউতে থাকে, বুঝছো? ইন কেস ওইগুলা এ মিউতে থাকে, তাহলে তুমি বিক্রিয়কের মোট শক্তিটা এ মিউতে পাবা, মোট ভরটা। তারপর উৎপাদের সময়ও এ মিউতে পাবা। তারপর দুইটার যে হ্রাস, এই এইটাও তুমি দুইটা বিয়োগ করবা, এবং এইটাও তুমি কিসে পাবা? এ মিউতেই পাবা। পরে এখন আর সি স্কোয়ার করবা না। যদি এ মিউতে তুমি পেয়ে যাও তাহলে নির্গত শক্তি আমরা জানি 1 এমইউ এর সমতুল্য শক্তি কত। আমরা ওটার সাথে 931.5 যদি গুণ দিয়ে দিই তাহলে জিনিস তুমি এমইভিতে পেয়ে যাবে। যদি তোমার জুলে দরকার পড়ে, পরে এই এমইভি কে তুমি জুলে কনভার্ট করবা, বুঝছো? এমইভি এইটা সমান আমরা লিখতে পারি যত আছে ইন্টু 10⁶ ইভি। ঠিক আছে, তাহলে যত আসবে ইভি পাবো। এই ইভিটাকে তুমি পরে কি বলে 1.6 10⁻⁻19 এটা দিয়ে কি গুণ করব? হ্যাঁ, গুণ করলে তাহলে তুমি জিনিসটাকে জুলে কনভার্ট করতে পারবা। ঠিক আছে, এইভাবে আমরা এমইভি থেকে জুলে আসতে পারি। ওকে, ওকে, আশা করি বোঝা গেছে। এবং এই হলো আমাদের এই চ্যাপ্টারের সব থিওরি, বুঝছো? আমরা আরো দুইটা ছোট্ট কথা বলতেছি, দেখো। সেটা হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের প্রতীক। আগে বলার কথা ছিল, ভুলে গেছি। প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের প্রতীক, একটা জিনিস মনে রাখবো, সেটা হলো প্রতীক। এখানে ভর আর এখানে চার্জ। ঠিক আছে, উপরে ভর হবে আর নিচে চার্জ হবে, এইভাবে। তাহলে প্রোটনের ক্ষেত্রে প্রোটনের ভর কত? 1, আপেক্ষিক ভর 1। ঠিক আছে, নিউটনের আপেক্ষিক ভর কত? 1। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? 0। ঠিক আছে, আপেক্ষিক ভর। আর চার্জ, প্রোটনের +1, নিউটনের 0, আর ইলেকট্রনের -1। ঠিক আছে, তো এরকম কিছু সংকেত আমরা ইউজ করি, যেমন এই যে এইখানে আমরা নিউটনের সংকেত কিন্তু এই যে এইভাবে লিখছি, এই যে নিচে 0 আর উপরে 1, বুঝছো? উপরেরটা ভর বোঝায়, নিচেরটা চার্জ বোঝায়। ঠিক, আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখবা, এই যে গ্রাফটা আছে, হ্যাঁ, এখানে হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এখানে মানে বন্ধন শক্তি পার নিউক্লিয়ন E/A যেটা আমরা বের করছিলাম। আর এটা কি? ভর সংখ্যা। এইদিকে বসানো হয়েছে ভর সংখ্যা। এই গ্রাফে আয়রন সবার উপরে অবস্থান করে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য। আয়রন সবার উপরে আছে। আয়রনের এই সাইডে যারা আছে, হ্যাঁ, আয়রনের এই দিকে যারা আছে ওরা আয়রনের মতো হতে চায়, বুঝছো? এদের মধ্যে হবে ফিউশন, এরা ফিউশনে অংশগ্রহণ করবে। আর এই দিকে যারা আছে এরা সবাই ফিশনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অনেকে এই জায়গাটা স্কিপ করে দেয়, এই গ্রাফটা। তো এখানে তোমার তিনটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত, আয়রন আয়রন এখানে সবচেয়ে উপরে। আয়রনের বাম দিকে যারা আছে দেখো, এখানে সবগুলো ছোট ছোট পরমাণু, সালফার, অক্সিজেন, কার্বন, অক্সিজেন, এগুলা সবাই কি হবে? এগুলো সবাই ফিউশনে অংশগ্রহণ করবে, এবং এরা সবাই ফিশনে অংশগ্রহণ করবে, যারা বড় বড় মৌলগুলো আছে। বুঝা গেছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যাইতেছি আমাদের অনুধাবনমূলক প্রশ্নে, আমাদের থিওরি পার্টটা শেষ।
তো এই যে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, দেখো বুঝতে কোনো নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি ভর সংখ্যার উপর নির্ভর করে কেন? এই যে আমরা মাত্র যে গ্রাফটা দেখাইলাম, গড় বন্ধন শক্তি মানে কি? বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, এটাই তো গড় বন্ধন শক্তি যদি আমি ই বার দিয়ে লিখি। বুঝছো? তো এটা তো ভর সংখ্যার সাথে ডিপেন্ড করবেই, কারণ প্রতি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটাই গড় বন্ধন শক্তি। তো নিউক্লিয়ন প্রতি নিউক্লিয়ন সংখ্যা দ্বারা ভাগ দিতে হয়, তাই এটা নির্ভর করবে। বিটা ক্ষয় ইলেকট্রন নির্গত হয় কেন, এটা আমরা বললাম একটু আগে। বিটা ক্ষয়ে কি হয়, বিটা ক্ষয়ের যে প্রসেসটা থিওরিতে বলা হয়েছে যে তোমার নিউট্রন ভেঙে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়। এই প্রোটনটা নিউক্লিয়াসে রয়ে যায় এবং এই ইলেকট্রনটা বিটা রশ্মি হিসেবে বের হয়ে যায়। এর কারণে এই বিটা রশ্মির ক্ষয়তে ইলেকট্রনটা মেইনলি বের হয়। এবং পরে সেম কোশ্চেন আবারও আছে, আবারও বলি, এটা নিউক্লিয়াস থেকে কিন্তু হবে। কেউ যদি বিটা ক্ষয়কে ভালো করে অবজার্ভ করে তাহলে সে দেখবে যে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বের হইতেছে। বুঝছো? কেননা এটা নিউট্রন ভেঙে এই ইলেকট্রনটা আসে, যে নিউট্রনটা নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে? ফিউশন বিক্রিয়ায় কেন ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়? নিউট্রন শোষণের জন্য। বুঝছো? নিউট্রন শোষণের জন্য। আমাদের ফিউশন বিক্রিয়ায় 3টা নিউট্রন তৈরি হয়। বুঝছো? 3টা নিউট্রন তৈরি হয়। তো 2টা নিউট্রন এই ক্যাডমিয়াম দণ্ড শোষণ করে, এই 3টা থেকে 2টা। আমরা এটার মাধ্যমে আমাদের ফিউশন বিক্রিয়া কন্ট্রোল করতে পারি। বুঝছো? নাইলে ফিউশন আউট অফ কন্ট্রোল হয়ে হয়ে যেতে পারে। তো এই ক্যাডমিয়াম দণ্ডর মাধ্যমে আমরা এই জিনিসটা কন্ট্রোল করে থাকি। আহ, বন্ধন শক্তির উপর পরমাণুর স্থায়িত্ব নির্ভর করে। হ্যাঁ, অবশ্যই স্থায়িত্ব নির্ভর করে। বন্ধন শক্তি যত বেশি হবে, বন্ধন শক্তি যত বেশি হবে, ওই নিউক্লিয়াসটা ভাঙতে তত এনার্জি লাগবে, তাই না? ভাঙতে তত এনার্জি লাগবে। এখন ভাঙতে কতটুকু এনার্জি লাগবে সেটা যদি বেশি হয়, ভাঙতে তত বেশি এনার্জি লাগবে। হ্যাঁ, যত বেশি এনার্জি লাগবে নিউক্লিয়াসটা কি তত বেশি স্টেবল হবে, তত বেশি স্টেবল হবে, অর্থাৎ স্থায়িত্ব বাড়বে। বুঝছো? এইভাবে বন্ধন শক্তির উপর স্থায়িত্বটা নির্ভর করে। এবার উল্টা হইলে এই যে এটা কমে গেলে এটা ওইটাও কমে যাবে। ওকে। রেডিয়াম রেডন বিক্রিয়াটি একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। হ্যাঁ, এখানে নিউক্লিয়াসের চেঞ্জ ঘটছে, এটা এই কারণে এটা নিউক্লিয় ঘটনা। বুঝছো? এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া, কারণ নিউক্লিয়াসে চেঞ্জ ঘটছে। নর্মাল কোনো বিক্রিয়াতে নিউক্লিয়াসে কোনো চেঞ্জ ঘটে না, তারপরে আবার এখানে আলফা কণা তৈরি হয়েছে। বুঝছো? তো প্রথম কথা, এখানে আলফা কণা তৈরি হয়েছে যেটা নিউক্লিয় বিক্রিয়া ছাড়া হয় না। দ্বিতীয় কথা, এখানে নিউক্লিয়াসে চেঞ্জ ঘটছে, প্রোটন সংখ্যা পাল্টে গেছে, যেটাও নিউক্লিয় বিক্রিয়া ছাড়া হয় না। তাই এটা একটা নিউক্লিয় ঘটনা। নিউক্লিয়াস থেকে আলফা কণা বের হয়েছে এবং নিউক্লিয়াস পাল্টে গেছে, সবকিছুই নিউক্লিয়াস থেকে হয়েছে। তেজস্ক্রিয় বিকিরণে গামা রশ্মি আলফা বিটার সাথে বের হয়, কখনো এককভাবে হয় না। হ্যাঁ, গামা রশ্মির মাধ্যমে আসলে শুধুমাত্র এনার্জি রিলিজ হয়। বুঝছো? এনার্জি রিলিজ হয়, এটা আমাদের ওইভাবে কিছু বলার নাই। এনার্জি রিলিজ হয়। তো এই আলফা বিটা যখন ক্ষয় হয়, একটা পরমাণু যখন আলফা কণা এবং বিটা কণা ক্ষয় করতেছে, তখনই সে গামা গামা ক্ষয় করবে। গামা আলাদাভাবে কখনো গামা রিলিজ হয় না। বুঝছো? গামা শুধুমাত্র এনার্জি রিলিজ হয়। তো আলফা বিটা বের করার সময় তখনই শুধুমাত্র গামা বের হয়। ঠিক আছে? আলফা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, গামা রশ্মি হয় না, এটা আমরা বলে ফেলছি ওই সাইডে। আলফা রশ্মি যেহেতু চার্জিত, তাই এটা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। কিন্তু গামা রশ্মি যেহেতু এর কোনো ফিজিক্যাল শেপ নাই, এটা জাস্ট একটা রেডিয়েশন। বুঝছো? এটা জাস্ট একটা রেডিয়েশন, একটা তরঙ্গ, তরঙ্গের মতো খালি যে খালি যাইতে থাকে। তো এটা তড়িৎ ক্ষেত্র দ্বারা বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না। পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয়। হ্যাঁ, আবদ্ধ ইলেকট্রনের, বুঝছো, আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয়। কারণ ইলেকট্রনের শক্তি আমরা বলি, এটা যদি কক্ষপথ হয়, এটা যদি প্রোটন হয়, যদি কক্ষপথ হয়, আর এখানে যদি অসীম থাকে, অসীমে ইলেকট্রন শক্তি জিরো থাকে। বুঝছো? অসীম থেকে তুমি যখন একটা ইলেকট্রনকে, এটা মহাকর্ষীয় বিভবের মতো একটা ব্যাপার, ইলেকট্রনকে যখন এই পয়েন্টে আনো, এই পয়েন্টে আনো, তখন এই ইলেকট্রন কাজ করে। বুঝছো? ইলেকট্রনকে কাজ করে এখান থেকে এখানে আসতে হবে, তাই শক্তি আরো কমে যায়। তো শক্তি যখন কমে গেল, তখন এটা শক্তি নেগেটিভ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, এই নেগেটিভ শক্তি দ্বারা ইলেকট্রন আবদ্ধ, এইটা বোঝানো হইতেছে। যদি কখনো ইলেকট্রন শক্তি পজিটিভ চলে আসে, তাহলে বুঝতে হবে ইলেকট্রনটা আর কক্ষপথে আবদ্ধ নাই। বুঝছো? ইলেকট্রন শক্তি পজিটিভ আসবে না। হ্যাঁ, ইলেকট্রন শক্তি ম্যাক্সিমাম জিরোই হইতে পারে, যেটা অসীমে হবে। জিরো মানে ওইটা ইলেকট্রনের নিউক্লিয়াসের কন্ট্রোলের বাইরে, নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে। তো ঋণাত্মক হয়, ঋণাত্মক দ্বারা এটাই বোঝায় যে এটা একটা আবদ্ধ ইলেকট্রন। স্যাটেলাইটের শক্তিও কিন্তু নেগেটিভ হয়। বুঝছো? ওকে। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন নেই, অথচ বিটা ক্ষয় ইলেকট্রন নির্গত হয়। হ্যাঁ, এটা আমরা বলে ফেলছি কিভাবে হয়। রেডনের অর্ধে বলতে কি বোঝায়? বলতে বোঝায় যে 3.82 দিন পরে
50% রেডন অক্ষত থাকবে, বুঝছো? 50% রেডন অক্ষত থাকবে। তুমি এখান থেকে এই জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে? আরও তুমি এখানে আরও কথাবার্তা বলতে পারো। অর্ধায়ুর সূত্র 0.693/ল্যামডা। তো অর্ধায়ু যদি জানা থাকে তাহলে তুমি এখান থেকে ল্যামডা বের করতে পারবা। পরে বলবা যে এটা দিন দেওয়া আছে না, ডে, তাই এটা ডে ইনভার্স হবে। এটা কিন্তু ডে, হ্যাঁ, তাই এটা ডে ইনভার্স হবে। বলবো যে তাহলে রেডনের ক্ষয় ধ্রুবক এত এত। বুঝা গেছে? এইভাবে আমরা করতে পারি। তারপরে তোমার গড় আয়ু, এগুলো সব বের করে দেওয়া যাবে, বুঝছো? এত ডে, তাহলে রেডনের গড় আয়ু এত। এখান থেকে আমরা এইসব জিনিস বুঝতে পারি। এটা থিওরিটিক্যাল আর এগুলো সব ম্যাথমেটিক্যাল। গামারস্যি বৈদ্যুতিক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না, বলে ফেলছি। মৌলটি হতে আলফা কণা নিঃসৃত হলে মৌলটির সংকেত কি হবে? আলফা কণা বের হইলে কি হয় জানো? ভর সংখ্যা 4 কমে যায়, তাই না? আর প্রোটন সংখ্যা কি হয়? 2 কমে যায়, তাই তো? প্রোটন সংখ্যা 2 কমে যায়, ঠিক আছে। হ্যাঁ, তাইলে এক্স, এ, জেড, এখান থেকে ধরো ওয়াই তৈরি হবে। ওয়াই তৈরি হইলে এখান থেকে যেটা হবে, এটা প্রোটন সংখ্যা জেড কমে 2 কমে যাবে, Z-2, আর ভর সংখ্যা 4 কমে যাবে, A-4 হবে। এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে কোনটি অধিক নিরাপদ? ফিউশনটা আমাদের বেশি শক্তি আসে, হ্যাঁ, ফিউশনটা বেশি শক্তি আসে, কিন্তু ফিশনটা আমাদের কন্ট্রোলের ভিতরে এখন আছে, বুঝছো? কন্ট্রোলের ভিতরে আছে, এবং ফিউশনটা এখন আউট অফ কন্ট্রোল। তবে নিরাপদ কিন্তু ফিউশন, বুঝছো? ফিউশন প্রাকৃতিকভাবে সূর্যে ঘটে, নিরাপদ ফিউশন। কিন্তু আর ফিশনের রিস্ক বেশি, কিন্তু ফিশনটা আমাদের কন্ট্রোলের ভিতরে আছে, সেই জন্য আমরা ফিশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করি। তবে ফিউশনটা অধিক নিরাপদ। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ অপেক্ষা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণায়মান বেগ কম ব্যাখ্যা করো। এটা হচ্ছে কি, আমরা একদম শুরুতে একটা সূত্র দেখাইছিলাম, তোমার ওই যে mv²/r, কেন্দ্রমুখী বল সমান হলো 1/4πε0 ই ই/r স্কয়ার। এখান থেকে তুমি ভি এর একটা সমীকরণ পাবা। কি পাবা দেখো তো? সূত্র আমার মনে থাকে না, বুঝছো? তো আমার এই ডেরিভেশন থেকে জিনিসটা করতে হয়। তো এখান থেকে তুমি ভি কি বের করবা বলো? ভি বের হবে হইতেছে, ওইখানে আর এর সাথে এটা কাটা যাবে, এখানে ই স্কয়ার থাকে, তাহলে ই হয়ে যাবে আর 4πε0 mr, তাই না? এই জিনিসটা হবে। এই এই হলো তোমার ভি। তাহলে এখানে তোমার সবকিছুই কনস্ট্যান্ট, শুধু কে কনস্ট্যান্ট না, শুধু এই আরটা কনস্ট্যান্ট না। তাহলে দূরবর্তী কক্ষপথে আর বেশি, তাই না? ব্যাসার্ধ বেশি, তাহলে আর যদি বেশি হয় তাহলে ভি কম হবে। তাই দ্বিতীয় কক্ষপথে যেহেতু আর বড়, তাই ভি কম। এইভাবে আমরা জিনিসটা ব্যাখ্যা করব। রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। রাসায়নিক বিক্রিয়ায় আমাদের আহ, এটা তো খুবই অবভিয়াস, নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয় পরিবর্তন ঘটে, নিউক্লিয়াসে চেঞ্জ ঘটে। এখানে কোনো নিউক্লিয়াসে চেঞ্জ ঘটে না, বুঝছো? এখানে কোনো নিউক্লিয়াসে চেঞ্জ ঘটে না। তবে রাসায়নিক বিক্রিয়ায় সব সময় দুই সাইডের শক্তি সমান সমান থাকবে, ভর সমান সমান থাকবে। নিউক্লিয় বিক্রিয়ায় দুই সাইডে একটা ভর ত্রুটি থাকে। রাসায়নিক বিক্রিয়ায় অল্প শক্তি তৈরি হয়, আর নিউক্লিয় বিক্রিয়ায় অনেক বেশি শক্তি তৈরি হয়। এই হলো আমাদের পার্থক্য। বোরের পরমাণু মডেলের সাহায্যে কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করা হয়েছে? আম, এখানে প্রথম কথা হলো বৃত্তাকার কক্ষপথ উল্লেখ করার মাধ্যমে, কারণ রাদারফোর্ড কোনো আকৃতির কথা বলে নাই, ঠিক আছে? বৃত্তাকার কক্ষপথ উল্লেখ করার মাধ্যমে। সেকেন্ড কথা হলো ওই ম্যাক্সওয়েলের যে কথাটা ছিল, যে ইলেকট্রন এইভাবে 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 ঘুরে নিউক্লিয়াসে চলে আসবে, আসার কথা, কিন্তু আসে না কেন? এখানে এটা বোর সলভ করছে এইভাবে যে কোনো একটা শক্তি স্তরে যখন ইলেকট্রন থাকবে নির্দিষ্ট শক্তি স্তরে, তখন সে শোষণ বা বিকিরণ করবে না। যখন সে জাম্প করবে তখনই সে শোষণ বা বিকিরণ করবে। তো এইভাবে ম্যাক্সওয়েলের তত্ত্বের সীমাবদ্ধতা বোর দূর করে রাদারফোর্ডের মডেলের। আচ্ছা, তারপরে যে নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি বেশি তার স্থায়িত্বকাল বেশি। হ্যাঁ, আমরা তো মাত্রই বললাম, গড় বন্ধন শক্তি বেশি মানে সেটা ভাঙতে বেশি শক্তি লাগবে, স্থায়িত্ব বেশি হবে। স্থায়িত্ব নির্ভর করে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির উপর। হ্যাঁ, একই প্রশ্ন। একটি স্থায়ী নিউক্লিয়াসের ভর ও এর উপাদানিক কণাগুলোর মুক্ত অবস্থার মিলিত ভর সমান হয় না কেন? হ্যাঁ, এটাই ভর ত্রুটির কনসেপ্টটা। একটা স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং এর উপাদানিক কণাগুলা মানে নিউক্লিয়নগুলা, প্রোটন এবং নিউট্রন, হ্যাঁ, মুক্ত অবস্থায় মিলিত ভর সমান হয় না কেন? মুক্ত অবস্থায় মানে বন্ধনের বাইরে। যখন তুমি প্রোটন আর নিউট্রনের আলাদা আলাদা ভর বের করে যোগ দিবা, সেটা জিনিসটা আসবে বেশি। আর আবদ্ধ অবস্থায় যদি তুমি টোটালটা বের করো তাহলে আসবে কম, বুঝছো? সমান হয় না। কেননা ওই যে আমরা ওইখানে ব্যাখ্যা করে দিছি, যেখানে ভর ত্রুটি ব্যাখ্যা করা হয়েছে, যে এখান থেকে কিছু ভর শক্তিতে কনভার্ট হয়ে বন্ধন শক্তি হিসেবে কাজ করে। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র ব্যাখ্যা করো।
ক্ষয়সূত্র বলতে ওই যে তোমার এই জিনিসটা ডিডিটি অফ এন প্রপোর্শনাল টু এন, এটা আমরা ওইখানে ব্যাখ্যা করে দিছিলাম। হ্যাঁ, তো ওইখান থেকে ওইভাবে যেভাবে বলছি জিনিসটা এইভাবে ব্যাখ্যা করবা। পরমাণু শক্তি স্তরের শক্তি ঋণাত্মক বলে ফেলছি। আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মক হয় বলে ফেলছি। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন নেই, বিটা কণা কিভাবে নির্গত হয় বলে ফেলছি। নিউটনের অর্ধকে বলে ফেলছি। কোনো কণার বেগ ফোটনের বেগের সমান হতে পারে না, সেটা মডার্ন ফিজিক্সের। কোনো বস্তুর বেগ ওটার ভর থাকলে ফোটনের বেগ হইলে ওইটার ভর হয়ে যায় অসীম। হ্যাঁ, এই কারণে এটা অবশ্যই এই চ্যাপ্টারের না, তো এই কারণে সমান হতে পারে না। বোর কিভাবে রাদারফোর্ড সংশোধন করছিল, এটা অনেক জায়গায় আসছে 18 বোর্ডে 18 সালে। তো এটাও আমরা বলে ফেললাম। এক্স রশ্মি গামা রশ্মি উৎপত্তি স্থল কি? এখানে উৎপত্তি স্থলটা হইতেছে ইলেকট্রনের ধাপান্তর, এর কারণে এই উৎপত্তিটা হয়। এখন উৎপত্তি স্থলটা কোথায়? উৎপত্তি স্থলটা পরমাণুতে। পরমাণুতে এই যে এখানে এখন ইলেকট্রন যখন এখান থেকে এখানে উত্তেজিত করে তুমি এখান থেকে ওখানে পাঠিয়ে দিবা, এটা যখন আবার এখান থেকে এখানে আসবে তখন এটা এখান থেকে এনার্জি ছাড়বে। ওইটাই বিভিন্ন সময় এক্স রশ্মি হয়, বিভিন্ন সময় গামা রশ্মি হয়। ঠিক আছে, তেজস্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। কারণ হইতেছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের অস্থিতিশীলতা। নিউক্লিয়াসের অস্থিতিশীলতা। ঠিক আছে, নিউক্লিয়াসে যখন প্রোটন এবং নিউট্রন সংখ্যার অনুপাত একটা সার্টেন অনুপাতের একটা সার্টেন সংখ্যার চেয়ে বড় হয়ে যায়, প্রোটন এবং নিউট্রন সংখ্যার অনুপাত যখন একটা সার্টেন সংখ্যার চেয়ে বড় হয়ে যায় তখন আর প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াসটা স্থিতিশীল থাকতে পারে না, তখন এটা অস্থিতিশীল হয়ে যায়। ঠিক আছে, অস্থিতিশীল হয়ে যায়। তো এই অস্থিতিশীলতার কারণেই ওইটা এখান থেকে বিভিন্নভাবে আলফা কণা বের করে, বিটা কণা বের করে, এভাবে সেটা স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। যখন এটা স্থিতিশীল হয়ে যাবে তখন জিনিসটা আর ইয়ে থাকবে না, তেজস্ক্রিয় থাকবে না। কথা বুঝছো? ওকে, এক্স অক্ষ বরাবর আছে, এটা আমাদের অনিশ্চয়তা নীতি, সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে। আলফা কণা পরীক্ষায় কিছু আলফা কণা বেঁকে যাওয়ার কারণ কি? আলফা কণা হইতেছে ধনাত্মক চার্জযুক্ত পার্টিকেল আর ইলেকট্রন হইতেছে ঋণাত্মক চার্জযুক্ত পার্টিকেল। তো ইলেকট্রনের সাথে কিছু আলফা কণার সংঘর্ষ হয়েছে, বুঝছো? যেগুলো একদম সোজাসুজি বেঁকে আসে ওটা নিউক্লিয়াসের সাথে সংঘর্ষ হয়েছে, যেটা সোজা চলে গেছে ওটা কারোর সাথে কিছু হয় নাই। আর যেগুলো বেঁকে গেছে ওইগুলো ইলেকট্রনের সাথে সংঘর্ষের কারণে বেঁকে গেছে। প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ এর মাত্রা সমীকরণ কি হবে? ওরে বাবা, দেখো ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। তো আমাদের এইচ কি হবে? ই বাই নিউ। হ্যাঁ, তো ই তো জুল, আর এটা কি? পার সেকেন্ড। ওই হিসেবে এটা আসে জুল সেকেন্ড। ওকে, জুল মানে আবার কি? নিউটন মিটার সেকেন্ড। নিউটন মানে আবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, জানো তো? এফ ইকাল টু এম এ। হ্যাঁ, আর এম তো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হলো একক। তো তুমি এখন এখান থেকে মাত্রা বলবা, কেজির জন্য এম, এর জন্য এল স্কোয়ার, এর জন্য টি ইনভার্স। ঠিক আছে, তো মাত্রা সমীকরণ বললে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। যদি খালি মাত্রা বলে তাহলে খালি মাত্রা লিখলেই হবে যে এটার মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, বুঝছো, বা টি ইনভার্স। মাত্রা সমীকরণ বললে আমাদেরকে এইভাবে সমীকরণ লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এবং আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হইতেছে, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি ক্লাসটা হেল্পফুল ছিল। আমরা এখানেই শেষ করতেছি।